আমার স্ত্রী আমার সাথে থাকলে কখনো মাতৃত্বের সুখ পাবে না, তাই রিপোর্ট পাওয়ার ঠিক 2 ঘন্টার ব্যবধানে সে আমাকে রেখে চলে যায়। সত্যি বলতে এতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কারণ একজন অক্ষম পুরুষকে তার স্ত্রী ফিরে যেতে পারে, আর কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গীর সুখ চায় সে পুরুষ এটা মেনে নিবে। যখন ডাক্তার এই রিপোর্ট দিয়েছেন তারপর থেকে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরো পথটায় ঘন্টাখানিক হবে। মাহিরা বেডরুমের দরজা লক করে রেখেছিল। আমি সোফায় বসে ভাবছিলাম কি করে মাহিরাকে বলবো আমায় ছেড়ে যাওয়ার কথা। আমি নিজেই মাহিরাকে বলতে চাচ্ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার মনে হচ্ছিল সে নিজে এরকম কিছু করবেই না, তাই আমাকেই তাকে মানাতে হবে। আমার মাহিরা তো পুরো একটা বাচ্চাদের মতো, অল্পতেই কষ্ট পেয়ে বসে। এই জিনিসটা কিভাবে সে নিবে? কিন্তু কিছুক্ষণ পর দেখি সে বাইরে বেরিয়ে এসেছে, সাথে তার লাগেজ প্যাক করে ফেলেছে এবং আমাকে এসে মাহিরা নিজে বলল তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। ইরাদ শোনো, শারীরিক সম্পর্ক করে সুখ দিতে পারলে আর গিফট দিয়ে মন ভুলিয়ে রাখতে পারলেই হয় না, বাচ্চা দিতেও পারা লাগে। কিছু থেকে কিছু না, তুমি আমাকে আহ্লাদ দেখাও, এসবে কিছু হয় না। ইরাদ কলিজার ভেতর পুড়ে যাচ্ছিল তার মুখে এরকম কথা শুনে, কিন্তু এটাই তো সত্যি। আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে চলে যাও আমাকে ছেড়ে আর সুখী হও। তবুও কেন এত মন জ্বলে যাচ্ছিল এখন যে আমার শক্ত হতে হবে। এতে সে থেমেছিল না, আরো নানান কথা আর অভিযোগ তুলে ধরেছিল সে। আমি সব চুপচাপ শুনছিলাম মাথা নিচু করে। বরাবরই মাহিরা অভিযোগ করলে আমি মাথা নিচু করে শুনে যেতাম। ওকে যে অনেক ভালোবাসি, কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারিনি, আজও তাই করছিলাম। কিন্তু কষ্টটা তখনই লেগেছিল যখন তার মুখেই জানতে পারলাম সে আমার সাথে থাকা অবস্থায় পরকীয়ায় মাহিরা বলল আমি তামিমকে ভালোবাসি, এখন তোমার প্রতি আমার আর কোনো রকমের ইন্টারেস্ট কাজ করে না। ইরাদ আমি বললাম মাহিরা তুমি একজন বিবাহিত নারী, কি বলছো এসব? মাহিরা বলল এখন কিসের বিবাহ আর কিসের কি, একটা সংসার বেঁধে রাখতে হলেও বাচ্চা লাগে, আমাদের কোনো বাচ্চা নেই, আর না আমার আছে কোনো পিছুটান। তোমার মতো একটা পুরুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। সারাদিন যখন কাজে ব্যস্ত থাকতে আমাকে সময় দিতে পারতে না, তখন তামিম ছিল আমার জন্য, ওর সাথেই আমি সময় কাটাতাম। আমাকে সে ভালোবাসা দিয়েছে, তাই আমি আজকে শুকরিয়া করি আল্লাহর কাছে, তিনি আমাকে সত্যিটা বলার সাহস আর সুযোগ দিয়েছেন। এগুলো বলে সে চলে গেল, একটা বারও পেছনে ফিরে তাকাইনি। আমি মাটিতে বসে পড়েছিলাম। মাহিরার কথায় আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তের কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো নয়, কারণ একদিন 2 দিন তো নয়, আমরা তো 2 বছর প্রেম করে বিয়ে করেছিলাম, 2.5 বছর আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল। ভালোবাসতে তাকে আমি কখনো কার্পণ্য করিনি, তার বলা প্রত্যেকটা কথা আমি শুনেছি, তাকে খুশি রাখার চেষ্টা করেছি সর্বদা। তারপরেও কেন সে এভাবে আমাকে ধোঁকা দিল? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? এসব ভাবতে ভাবতে ইচ্ছে করছিল নিজের এই জীবনটা শেষ করে দেই, কিন্তু তখনই আজানের ধ্বনি আমার কানে আসে। হঠাৎ মনে হলো না আত্মহত্যা মহাপাপ, তাহলে তো দুনিয়া আখিরাত কিচ্ছু পাবো না আমি। নিজের জন্য না হলেও তো আল্লাহর ধর্মকর্ম করার জন্য আমার বেঁচে থাকতে হবে, না হলে যে আমার মৃত মা বাবার আত্মা কষ্ট পাবে। পুরোপুরি 3 মাসের প্রসেস আজকে শেষ হলো। আমার স্ত্রী এখন আর আমার নেই, সে আমার প্রাক্তন স্ত্রী হয়ে গিয়েছে। কোর্ট থেকে সারাদিন পরে বাড়ি ফিরলাম। শেষবারের মতো মাহিরার চেহারাটা দূর থেকে দেখেছিলাম, তাকে তামিম ছেলেটার পাশে খুব হাসি খুশি দেখাচ্ছিল। কেন যেন বাড়ি ফেরার পর থেকেই হাত পা নিস্তেজ হয়ে আসছে। আবহাওয়াটা আজকে বেশ গরম ছিল, আষাঢ় মাস কেউ বলবে না। কোন রকমে গোসলটা সেরে আসলাম। মাগরিবের আজানের মধুর ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল। আজান শেষে নামাজ পড়ে কোনো মতে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। মনের ভেতরটা হাহাকার করছে, সবকিছু অসহ্য লাগছে। বাসায় আমি একা থাকি, মা বাবার যাওয়ার পরে আর কেউ নেই আমার। এখন কোনো কাজের লোকও তেমন রাখি না। মাহিরা যাওয়ার পরে ড্রাইভার কুক দুইজনেই বাদ দিয়ে দিয়েছি, শুধু আছে একজন বুয়া যে সবকিছু দিনে এসে করে যায়। আমি সারাদিন অফিসেই পড়ে থাকি, রাতে এসে বাসায় ঘুমাই শুধু। এখানে যে প্রতিটি কোনায় কোনায় মাহিরার স্পর্শ, আমি এসব ভুলে কি করেই বা থাকবো? আল্লাহকে প্রতি মুহূর্তে বলি আমাকে তুমি শান্তি দাও, এই কষ্ট যে আমি আর নিতে পারি না। কিছুক্ষণ পরে মোবাইলটা বেজে উঠলো, সেটা ড্রেসিং টেবিলের সামনে ছিল, তাই আমি উঠে যেতে যেতে কলটা কেটে গেল। কলটা ব্যাক করব তখন দেখি ফোনে চার্জ শেষ। ফোনটা চার্জে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরে ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না, এই গরম এই ঝড়, আল্লাহ পাক মহান, কখন কি হয় কেউ তা বুঝতে পারে না। এই সবই ভাবছিলাম, হঠাৎ কলিং বেলের আওয়াজ পেলাম। ডুপ্লেক্স বাড়ি হবার কারণে আমার বেশ খানিকটা সময় লেগে গেল ওপর থেকে নিচে নেমে দরজা খুলতে। দরজাটা খোলার সাথে সাথেই একটা মেয়ে কান্না করতে করতে আমার বুকে ঝাপটে পড়ল। সে আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন তার অনেক দিনের হারানো কিছু সে ফিরে পেয়েছে। কয়েক সেকেন্ডের ভেতরে এমন কিছু ঘটে যাওয়াতে আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাই। কোনো মেয়ে হঠাৎ করে যদি একটা অচেনা ছেলের বুকে আশ্রে পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে, এতে যে কোনো মানুষেরই অবাক লাগবে। আর যদি এটা নিজের সাথে ঘটে তাহলে তো আর
আর কিছু বলারই বাকি থাকে না। আমি আপাতত বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে আছি এবং মেয়েটি আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছে। তার হাত পা কাঁপছে। তাকে কিছু জিজ্ঞেস করব কিন্তু তার সুযোগও নেই, কারণ কান্না করতে করতেই কিছু মুখে শব্দ করছে। সে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু এত কান্নার মাঝে সব যেন অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, যার ফলে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল। আমি ভেবে পাচ্ছি না কি করব। 2-3 মিনিটের মাথায় কি থেকে কি ঘটে গেল। এমত অবস্থায় আমি মেয়েটিকে ভেতরে নিয়ে এসে একটা গেস্ট রুমে শুইয়ে দিলাম। মেয়েটার চেহারা একদম গোলাপি হয়ে আছে, তার গায়ের সমস্ত কাপড় ভেজা। মেয়েটা যে একদম ফর্সা বোঝা যাচ্ছে, কিন্তু হাতে গলায় অনেকগুলো লাল দাগ, কিছু কিছু দাগ একদম নীলবর্ণ ধারণ করেছে। বোঝা যাচ্ছে কেউ তাকে অনেক বেশি পরিমাণে মেরেছে। সে যখন আমাকে ধরে রেখেছিল তখন তার গা একদম গরম ছিল, হয়তো অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে তার জ্বর এসেছে। তাকে বেশ কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তার সেন্স নেই একেবারেই। এমন অবস্থায় আমি পড়ে গেলাম মহা মুশকিলে। তার জ্বর বাড়ছে ক্রমাগত, বাহিরে বৃষ্টিও যেন থামার নাম নিচ্ছে না। কিছুক্ষণ পরে মনে পড়লো পাশের বাসায় এক বয়স্ক দম্পতি থাকেন। তারা উভয়ই ডাক্তার, দাদা ভাই আব্দুল্লাহ ও সুরাইয়া দাদু। তারা আমাকে ছোট থেকেই অনেক ভালোবাসেন। আমার আর মাহিরার বিয়েতেও ওনারা অভিভাবকের মতো সব করেছিলেন, এবং আমার এই দুর্দিনে মাহিরা আমাকে ছেড়ে যাওয়ার পরে কেউ খোঁজ না নিলেও দাদু আর দাদা আমার খোঁজ ঠিকই রেখেছেন। আমার মনে হচ্ছে এই মুহূর্তে সুরাইয়া দাদুকে ডেকে আনাই শ্রেয়। যেই কথা সেই কাজ। মেয়েটিকে বাসায় লক করে এই বৃষ্টির মধ্যেই আমি প্রায় দৌড়ে গেলাম দাদুর বাসায়। দরজায় নক করতেই সুরাইয়া দাদু নিজে এসে দরজা খুললেন। চশমা পড়তে পড়তে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে চিনতে পেরেই একটা হাসি দিয়ে দাদু বললেন, আরে দাদু ভাই যে, সে কি, তুমি তো একদম ভিজে গিয়েছো, তাড়াতাড়ি ভেতরে আসো। আমি বললাম, দাদু আমার সাথে একটু বাসায় চলুন, অনেক জরুরি দরকার। দাদু বলল, কেন, কি হয়েছে? দাদুকে পুরো ঘটনাটা বললাম। আমি বললাম, দাদু আগে চলুন প্লিজ। দাদু বলল, দাঁড়াও, ছাতাটা আর কিছু ওষুধ নিয়ে আসি, আর হ্যাঁ সাথে টুনিকেও নিয়ে যাই। আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। দাদু রুমে ঢুকে মেয়েটার অবস্থা দেখে আমার দিকে একবার তাকায় আর একবার মেয়েটার দিকে, তারপর মেয়েটার গায়ে হাত দিয়ে রেখে আমাকে বললেন, দাদু ভাই এর অনেক জ্বর, জামা পাল্টে দিতে হবে। কোনো জামা আছে বাসায়? আমি বললাম, হ্যাঁ ঘরে পরার কিছু জামা আছে মাহিরার, সে ওগুলো রেখে গিয়েছে। দাদু বলল, এনে দাও আমাকে একটা বাসন্তী রঙের সালোয়ার কামিজের সেট আর হেয়ার ড্রায়ার নিয়ে দাদুর হাতে দিয়ে আমিও রুমে এসে চেঞ্জ করে নিলাম। ইতিমধ্যে মেঘের বিরাট বর্ষণ থেমে গিয়েছে, বাহিরে হিমেল হাওয়া বইছে, তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পরিবেশে এক প্রকার শান্তি বিরাজ করছে। মনে হচ্ছে সব ধরনের আবর্জনার স্তূপ মুছে গেছে, সব পরিচ্ছন্ন হয়ে গেছে, সবকিছু এখন ঠিকভাবে হবে। কি যেন আজকের আকাশ বাতাস কিছু বলতে চাইছে। কিছুক্ষণ পরে নিচে এসে দাদুকে দেখি মেয়েটাকে ঠিকঠাক করে দিয়েছেন। টুনি পাশে বসে মাথায় জলপটি করে দিচ্ছে। দাদু বলল, ইরাদ ওর অনেক জ্বর দাদু ভাই, জ্ঞান ফেরা পর্যন্ত জলপটি করা লাগবে। আর মেয়েটাকে দেখে যা বুঝলাম মনে হচ্ছে সে ভালো ঘরের, চেহারাটাও কত নিষ্পাপ। ইরাদ শুধু মনোযোগ দিয়ে দাদুর কথাগুলো শুনে ভেদটা বুঝতে চেষ্টা করছে। সে তো মেয়েটার দিকে দরকারের খাতিরে শুধু তাকিয়ে দেখেছিল একবার, আসলে তার দেখার কোনো ইচ্ছেও নেই। মাহিরা ছাড়া যে ইরাদের মনে কোনো চেহারা কখনো ধরেনি, আর সে নিজে থেকে কাউকে দেখতেও চায়নি, এমনকি আজও চায় না। দাদু বলল, খেয়াল করেছো দাদু ভাই, ওর কানে গলায় খুব মার্জিত আর রুচিসম্মত গহনা, গলায় একটা চেন, কানে টোপের মতো এর ছোট ঝুমকা করে 2 জোড়া দুল, 2 হাতে 3টা করে একদম পাতলা স্বর্ণের আংটি। গহনাগুলো পুরনো দিনের খাঁটি স্বর্ণের এই ডিজাইনগুলো, এবং পায়ের নুপুরগুলো দেখো, এই ডিজাইন আমাদেরও আগের সময়ের। ইরাদ দাদুর সাথে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। এর কিছুক্ষণ পরে মনে হলো দাদুকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছে, উনার তো বাসায় যাওয়া উচিত, বয়স্ক মানুষ, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, আচ্ছা দাদু আমি আছি, চলুন আপনাকে আমি দিয়ে আসি বাসায়। দাদু বলল, ঠিক আছে, কিছু দরকার পড়লে আমাকে কল দিও, বোকার মতন কষ্ট করে আসতে হবে না। আমি বললাম, জি অবশ্যই দাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিচ্ছেদ গল্পের 2 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাত প্রায় 11টা বেজে গেছে। আমি মেয়েটার রুমের খাটের পাশে ইজি চেয়ারে বসে আছি। এতক্ষণ জলপট্টি করছিলাম। মনের যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। মনে পড়ে গেল মাহিরার যখন শরীর একটু খারাপ হতো আমি সারা রাত জেগে থাকতাম, ওকে যত্ন করতাম, কত ভালোবেসে আগলে রেখেছিলাম। আমার বাচ্চার অবলম্বন ছিল আমার বউটা। মেয়েটা একটু নড়েচড়ে উঠল, তার কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বর কমে গেছে। দাদু বোধহয় তাকে ইনজেকশন দিয়েছে, এজন্যই কমে গেছে। কিন্তু আমার মাথাটা খুব ব্যথা করছে। হঠাৎ মনে পড়ে গেল আমি কাল রাত থেকে আজ সারাদিন না খাওয়া, হয়তো এজন্যই এমন লাগছে। আর এমনিতে আমার মাইগ্রেন এর ব্যথা আছে, সব মিলেই খুব অসহ্য লাগছে। মাসের বাজার কেয়ারটেকার ছেলেটা এসে করে দিয়ে যাচ্ছে প্রতি মাসেই, কিন্তু কিছু করে খাওয়ার মতো এনার্জি পাচ্ছি না।
তাই উঠে ফ্রিজ থেকে ব্রেড নিয়ে বাটা নিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিলাম। মেয়েটাকে এসে আবার দুবার ডাক দিলাম কিছু খাওয়ার জন্য, কিন্তু এতক্ষণে মনে হচ্ছে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমাচ্ছে, তাই আর ডাক দিলাম না। টেবিলে ব্রেড আর বাটার আর জ্যাম রেখে দিলাম, আর পাশে ইজি চেয়ারটায় বসে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম নিজেও বলতে পারি না। ঘুম ভাঙল সকাল 8টা। ঝলমলে আকাশ, সোনালি রোদ যেন ঝিকিঝিকি করছে। আলাদা একটা সৌন্দর্য আজকের দিনে মিশে আছে। মাথাটা বেশ হালকা লাগছে, তবে শরীরটা ব্যথা ব্যথা করছে। হঠাৎ নিজেকে চেয়ারে আবিষ্কার করে দেখে ভেবাচিকা খেয়ে যায়। পরক্ষণে মনে পড়ে রাতের কথা। তখনই বিছানার দিকে তাকিয়ে দেখি মেয়েটা নেই। খাবারের জায়গায় খাবার রাখা, জলপট্টি আমার মাথায় দেওয়া। তারপর মনে হলো স্বপ্ন দেখছিলাম নাকি, কিন্তু সব জিনিসপত্র দেখে মনে তো হচ্ছে না আমি স্বপ্ন দেখছিলাম। তাহলে মেয়েটি কোথায় গেল? ওয়াশরুমে ঢুকে দেখলাম নেই ওখানেও। তারপরে ফ্রেশ হয়ে বের হলাম। তারপরে ঘরের সাথে বেলকনিটাই গেলাম তোয়ালা নেড়ে দেওয়ার জন্য। পিছন থেকে ঝুনঝুন শব্দ পেয়ে তাকিয়ে দেখি মেয়েটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাকছে তার সামনে যাওয়ার জন্য। এই ঘরটার দরজা উল্টো দিক, বড় গ্লাস দিয়ে বেলকনি, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। আজকের বাহিরে ঝলমল রোদটা সম্পূর্ণ দরজার দিকে পড়ছে, আর মনে হচ্ছে ঘুম ঘুম চোখে একটা হলদি পরি দাঁড়িয়ে আছে। মেয়েটা অসম্ভব পরিমাণ সুন্দর, যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবে। লম্বা লম্বা চুল, দীর্ঘ আখি পল্লব, বাচ্চাদের মতো ইন্টারেস্ট চেহারা, দুধে আলতা গায়ের রং। যে কোনো পুরুষ মানুষের মনে তুলপাড় তৈরি করার জন্য এই মেয়ের চোখের চাউনি যথেষ্ট। তবে ইরাদের মনে এরকম কিছু হচ্ছে না, কারণ সে তো মন ভাঙা একজন মানুষ। সে এখন অনুভূতি শূন্য। আমি কিছু না বলে তার সামনে যেতেই সে হেঁটে হেঁটে ড্রয়িংয়ে চলে আসে। চেয়ার টেনে আমাকে বসতে বলল, নিজেও অন্য এক চেয়ারে বসলো। টেবিলের দিকে তাকিয়ে হরেক রকম নাস্তার আয়োজন করে রেখেছে মেয়েটা। পরোটা ভাজি, অমলেট, চা, এগুলা দেখে আমি আরো অবাক। সে কখন ঘুম থেকে উঠলো আর এগুলা করলো, আমি তো কিছুই জানি না। যদিও আমার ঘুম অনেক পাতলা, কিন্তু অনেকদিন পর ওষুধ খেয়ে ঘুমানোর কারণে মনে হয় জাগনা পাইনি। আমি এসব ভাবছিলাম তখন। সে আমাকে ইশারা দিয়ে খেতে বলছে। এতক্ষণে আমি বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কথা বলতে পারে না। মনে মনে খুব খারাপ লাগছে, একটা মানুষ কথা বলতে পারে না, না জানি কত কষ্ট হয়। যাক, এসব ভেবে কাজ নেই। তাকেও আমি খেতে বললাম। দেখি সে খাচ্ছে না, চোখ দুটো ছলছল করছে। আমি তার প্লেটে খাবার দিলাম। আপনার এখন খেতে হবে, না হয় কালকের মতো আবার জ্বর আসবে। মেয়েটি কিছু বলছে না। আমার খাবার ইচ্ছা নেই একদমই, তবে এখন না খেলে আবার মাথাটা ধরে বসবে। অফিসে যাওয়ার মিস হয়ে যাবে তাহলে। এটা আমি কোনোভাবেই করতে পারি না। খাবার খুবই সুস্বাদু হয়েছে। সে খাচ্ছিল না, তারপরেও বারবার বলে খাওয়ালাম। আমরা উভয়ই খাওয়া শেষ করলাম। এরপর মেয়েটা উঠে যাচ্ছিল কিচেনের দিকে। আমি অবাক হচ্ছি তার কর্মকাণ্ড এবং তার ব্যবহার দেখে। মনে হচ্ছে এই বাড়ি, এই পরিবেশ, আমি সবই তার চেনা। তাকে আমি বাধা দিলাম, বসতে বললাম এবং ওষুধ এনে দিলাম খেতে। সে খেয়ে নিল। আমি একটা কাগজ আর কলম নিয়ে তার সামনে দিলাম। বললাম, আপনি কে? কোথা থেকে এসেছেন? পরিবারের কারো ফোন নাম্বার থাকলে এখানে লিখুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কিছুক্ষণ মেয়েটি নিচের দিকে তাকিয়ে রইল। বুঝলাম সে কান্না করছে। তার নাক গলা একদম লাল হয়ে গেছে। মেয়েটা এবার আমাকে আরো অবাক করে কিছুক্ষণ পরে বলে উঠল, আমি কি কিছুদিন আপনার বাসায় থাকতে পারি? সব কাজ করে দিব বিনিময়ে। এবার আমি শক খেয়ে গেলাম একটা বড় ধরনের। এক রাতে পরিচয়ে যদি হঠাৎ করে কোনো রূপবতী মেয়ে এমন প্রস্তাব দিয়ে বসে একটা যুবককে, এতে করে কেউ কি অপ্রস্তাব হয়ে যাবে? আর সবচেয়ে বড় কথা, যেই মেয়েকে এতক্ষণ ধরে বাক প্রতিবন্ধী ভাবছিলাম, সেই মেয়ের মুখে এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। যে মেয়ে মুখ ফুটে আমাকে এমন কিছু বলবে আমি একদম আশা করি নেই। রাত থেকে মেয়েটা আমাকে একটার পর একটা শক দিয়ে চলছে, আর এখন আমি প্রতি উত্তরে কি বলবো তা বুঝতে পারছি না। আমার মনে অনেকগুলা কথা ঘুরপাক কাচ্ছে। প্রথমত, একজন অপরিচিত মানুষকে কোনো মতেই বাড়িতে থাকতে দেওয়ার মতো বিশ্বাস করা যায় না। তার ওপরে একই দেখে কোনো রকম কাজের মেয়ে বা নিম্ন মধ্য পরিবারের মনে হচ্ছে না। আর এসব ভাবতে ভাবতেই আমি পড়ে গেলাম মহাবিপদে। এদিকে মেয়েটি নিঃশব্দে কাঁদছে। হতেও পারে সে আসলেই বিপদে। কিন্তু যদি এমন কিছু না হয়, যদি তার মতলব ভিন্ন থাকে। শহরে এখন ভিন্ন ভিন্ন প্রস্থা অবলম্বন করে চোর ডাকাতরা তাদের মতলব সিদ্ধান্ত নিয়ে থাকে। তো ডাইনিং পরিবেশটা বেশ থমথম হয়ে আছে, একদম পেন অফ সাইলেন্ট হয়ে আছে সব। মেয়েটি একবার ওর চোখ তুলে তাকাচ্ছে না। কিছুক্ষণ পরে সে বলে উঠে, দেখুন, আমি চোর বা ডাকাত নয়, আমি সত্যিই কাজ করব সব আপনার বাসায়। এর বিনিময়ে আমাকে থাকতে দিবেন, টাকা পয়সা লাগবে না। আমার কাছে কোনো ফোন বা মোবাইল নেই।
আমার কোনো বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি যখন বাইরে যাবেন তখন তালাবদ্ধ করে রেখে গেলেই হবে। এক নিঃশ্বাসে সবগুলা কথা বলে শেষ করলো। এবার আমার জবাবে অপেক্ষায় সে অসহায় দৃষ্টিতে বাচ্চাদের মতো তাকিয়ে আছে আমার দিকে। তাকে একদম একটা ছোট বাচ্চা মনে হচ্ছে। একটু আগেও তার ঘুমের রেশ কাটেনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে তার চোখে কোনো ঘুম নেই। একটা জবাবের অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু পরক্ষণে মনে হলো যদি সে আসলেই বিপদে পড়ে থাকে আর আমি এই মুহূর্তে তাকে বের করে দেই, তাহলে তার অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। আর আমার আগে পিছে তো কেউ নেই, আমাকে কি করেই বা ক্ষতিগ্রস্ত করবে। আগে মাহিরা ছিল মনের ভিতরে একটা মৃত্যু ছিল, তাকে আগলে রাখতে হবে, তার জন্য হলেও আমার বাঁচতে হবে। কিন্তু এখন আর এমন কিছুই নেই। আর বেশি থেকে বেশি কি হবে, ডাকাতি, আমাকে মেরে ফেলা। আসল কথা হচ্ছে যদি আমি মারাও যাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে, তাতেও দুঃখ থাকবে না। তার একমাত্র কারণ হলো আমার মনটা আরও 3 মাস আগেই মারা গেছে। এখন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। এই দেহের মৃত্যু হয়ে গেলেও ভালো, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা বলার সাথে সাথে মেয়েটার মুখে একটা প্রশান্ত হাসি ফুটে উঠল এবং সে চেয়ার থেকে উঠে কিছু না বলেই প্লেটগুলা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। আমি থুম ধরে টেবিলেই বসে আছি। এর মাঝে এসে সুন্দর করে টেবিল গুছালো। আমি তাকে দেখে একটু অবাক হই। কেমন যেন এক ভিন্ন প্রজাতির মানুষ মেয়েটি। হঠাৎ ঘড়িতে টিং টিং আওয়াজ হচ্ছে, তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। আমার মিটিং আছে একটা 10:30-এ। তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম ওপরে আমার ঘরে। মেয়েটি রান্নাঘরে ছিল, আমি তাকে নিচে রেখেই এসেছি। তাড়াতাড়ি করতে গিয়ে দোয়ালে আনতে ভুলে গেছি। আমার এই বদঅভ্যাস আর ভালো হলো না, প্রায় প্রতিদিনই এমন হয়। অলরেডি আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি, এখন কি আর করার। একবারে গোসল শেষ করেই বাথরুম থেকে বের হতে হবে। শাওয়ার শেষ হওয়ার পরে বাথরুমের দরজা খোলার সময় দেখি হেডলাইটের মধ্যে তোয়ালিটা ঝুলানো রাখা। বুঝতে পারলাম মেয়েটি রেখে গেছে হয়তো, কারণ ছোটা বুয়া তো 3 দিনের জন্য ছুটিতে গেছে। শরীর মুছে তোয়ালে পরে ঘরে আসলাম। খাটের ওপর আমার নেভি ব্লু কালারের একটা শার্ট, ব্ল্যাক ফর্মাই প্যান্ট আর ব্ল্যাক একটা টাই রাখা। অনেকগুলা কাপড় আয়রন করে আনোয়ার পরেই নিচে রেখে গিয়েছিল, ওখান থেকেই বেছে এই কাপড়গুলা এনে দিয়েছে সে। এবার আর অবাক হলাম না, আর কারণ হলো সে আমাকে অবাক করার কর্মকাণ্ড করছে প্রায় 18 থেকে 20 ঘন্টা ধরেই। রেডি হয়ে নিচে নেমে এলাম। মেয়েটিকে আশেপাশে কোথাও দেখছি না, হয়তো বা রেস্ট নিচ্ছে। এমনিতেই তার শরীর বেশ খারাপ ছিল। মেন গেট দিয়ে বের হব ঠিক তখনই পিছন থেকে চামচ জাতীয় কিছু পড়ার শব্দ হলো। তাকিয়ে দেখি হলদে পরি হাতে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাত থেকেই চামচটা পড়েছে। মুখে একটা প্রশান্ত হাসি ফুটিয়ে সে আমার দিকে এগিয়ে এসে টিফিন বক্সটা আমার হাতের সামনে এসে ধরে বলল, বাইরে যাওয়ার সময় ডাক দিতে হয় না, তাই অভিনয় একটা পদ্ধতি দিয়ে ডাক দিলাম। আই হোপ আপনি মাইন্ড করেননি। না ঠিক আছে, অফিসে যাচ্ছেন? এটা নিয়ে যান, কিন্তু এটা দুপুরের জন্য খাবার, দরকার ছিল না। দিন দরুন, বেশি কিছু করিনি, কাল থেকে আর এমন হবে না। আমি বাইরেই খাই ক্ষুধা পেলে, আর কখনোই লাঞ্চ বাসা থেকে নিয়ে যাই না। মনে মনে বললাম, মাহিরা থাকতে দুপুরের লাঞ্চ কখনোই বাসা থেকে নেওয়া হতো না, অভ্যাস আছে আমার, এখন থেকে নিবেন। আমি আর একটা কথা বাড়ালাম না। আর শুনুন, গেটটা তালাবন্ধ করে যান। আমি তার দিকে একবার তাকালাম, তারপর গেট লক করে বের হয়ে গেলাম। মিটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দুপুর 1টার মতো বেজে গেছে, সবাই লাঞ্চ করতে গেছে। আমি আমার কেবিনে বসে কাজ করছিলাম। এর মধ্যেই লাঞ্চ বক্সটির দিকে নজর পড়ল। খুলে দেখে বক্সের মধ্যে এক সাইডে 2 পিস চিকেন ফ্রাই, সাথে একটা চিঠি। সেই কাগজের মধ্যেই লেখা, যেটা আমি সকালে মেয়েটির সামনে রেখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ মিস্টার, আমাকে আপনার বাসায় আশ্রয় দেবার জন্য। আর সরি আজকে এরকম লাঞ্চ দেওয়ার জন্য। আসলে অল্প সময়ের মধ্যে করেছি তো, কাল থেকে ইনশাল্লাহ সব ঠিকঠাক হবে। চিঠি থেকে মনে পড়লো তার নামই তো জানা হলো না এখনো। আর মিস্টার লেখার পরে এতগুলা ডট ডট দেখে মনের অজান্তে একটা হাসি ফুটে উঠলো আমার মুখে। অনেকদিন পর দুপুরের খাবার খেলাম, আর মেয়েটার হাতের রান্না এক কথায় প্রশংসনীয়। 10:30 দিকে সুরাইয়া দাদুর কল আসলো। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম ইরাদ, ভালো আছো দাদু ভাই? জি আলহামদুলিল্লাহ দাদু, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দাদু ভাই শুনো, মেয়েটির জ্ঞান ফিরেছে, তাকে একটা ইনজেকশন দিতে হবে, না হয় আবার জ্বর বাড়তে পারে রাতে। সে তো তোমার কাছেই আছে এখনো? জি দাদু। এরপর দাদুকে সব খুলে বললাম, দেখো দাদু ভাই, এভাবে সবাইকে বিশ্বাস করা ঠিক না, তবে আমি তো আর এভাবে বুড়ি হয়ে যাইনি। ডাক্তারি করে জীবনে বহু মেয়ে ছেলে দেখেছি, এখন কথা বলেই কিছু একটা আজ করতে পারি, কে ভালো কে মন্দ। তুমি চিন্তা করো না, একটু পরে তোমার বাসায় যাচ্ছি,
তখন বোঝা যাবে মেয়েটি কি রকম। আমারও জরুরি কাজ শেষ করে বাকিগুলা পিয়ে বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে আসলাম। আমি আসতেই দেখি দাদু এসে হাজির। বাড়িতে ঢুকে দেখি সুন্দর টকটকে ঝকঝকে করে সুন্দরভাবে বাড়ি গুছিয়ে রেখেছে মেয়েটা, যেন পরিয়ে এসেও এতটা পরিষ্কার গুছানো দেখে মনের খুশিতে নেচে উঠবে। দাদু মিটি মিটি হাসতে, হয়তো তার কাছে ভালো লাগছে এরকম দেখে। আমি ফ্রেশ হয়ে আসি। দাদু, আচ্ছা আমি মেয়েটার সাথে কথা বলি। আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ ওপরে ছিলাম। প্রায় আধা ঘন্টা পর নিচে এসে দেখি গেস্ট রুম থেকে হাসির শব্দ আসছে। দরজার কাছে গিয়ে আমি স্তব্ধ হয়ে যাই, কারণ দাদুকে দেখলাম সে বিছানায় বসা এবং মেয়েটা তার পায়ের মাথা রেখে শুয়ে শুয়ে হাসছে খিলখিল করে। আমি যে কতক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছি এটা না দাদু না মেয়েটার চোখে পড়ল, কারণ তারা একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত। যদিও দাদু বেশি বলছে আর মেয়েটা বাচ্চাদের মতো ইন্টারেস্ট লুক নিয়ে হাসছে আর কথাগুলো শুনছে, আর দাদু তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে শুধু ঘরের কাজেই পরিষ্কার নয়, বরং নিজেও যথেষ্ট পরিষ্কার থাকতে পছন্দ করে। তাকে দেখে আজ করতে পারলাম, কেননা সে হলদে পরি থেকে এখন বেগুনি পরি হয়ে গেছে। অর্থাৎ তার কালকে আসার পরার জামাটা চেঞ্জ করে আবার পরে নিয়েছে, হয়তো কাজ শেষ করে গোসল সেরে ফেলছে। আমাকে দেখে দাদু বলে, ইরাদ দাদু ভাই আমি চলে যাই তাহলে, এখন তুমি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দাও। আর মাঝেই আমাকে মেয়েটি দেখে উঠে বসে, জি দাদু আমি বুঝছি। দাদু কেন আমাকে ডাক দিল গেট পর্যন্ত। গেটের কাছেই এসে দাদু আমাকে বলল, মেয়েটা আসলে দেখতে যেমন মন থেকে তেমন না, বরং এর থেকেও বেশি ভালো। তাকে নিঃসন্দেহে আমার মনে হয় বাড়িতে জায়গা দেওয়া যায়। দাদু ভাই তুমি তাকে রেখে ভালো করছো, তবে এখনো অনেক বেশি দুর্বল। আমি ইনজেকশন দিয়েছি। দাদুকে বিদায় দিয়ে তার ঘরে আসলাম। বাইরের আকাশে হালকা মেঘ জমেছে, পরিবেশ ঠান্ডা হয়ে আছে। ব্যালকনির দরজা খোলা, হিমেলের হাওয়া এসেছে। সবকিছুতেই এক অদ্ভুত ভালো লাগা আর স্তব্ধ নিয়ে এসেছে। ব্ল্যাঙ্কেটে গায়ে পেঁচিয়ে দেখি সে ঘুমিয়ে আছে। সিল্কি চুলগুলা কিছু কিছু চোখে মুখে পড়ে আছে। মেয়েটাকে অপরূপ দেখাচ্ছে, এমন ইন্টারেস্ট লাগছে কারোই তাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছা করবে না। কিন্তু সে খেয়েছে কিনা তা তো জানা হলো না, এজন্য আস্তে আস্তে ডাক দিলাম, এই যে শুনছেন, আপনি খেয়েছেন? কোনো সারা শব্দ নেই। এই যে রুহি, আমার নাম রুহি, এই যে বলে ডাকবেন না, নাম ধরে ডাকবেন কেমন? এই বলে একটা মিষ্টি হাসি দিয়ে সে উঠে বসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিচ্ছেদ গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি মানুষ চিনতে কাঁচা হলেও এই মেয়েটার একটা জিনিস বুঝতে পারছি, সে ভীষণ পরিমাণের আহাদী। তার কথা বলার, আচার আচরণে, ভাবভঙ্গিতে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বেশ করে তার বর্তমানের আচরণগুলো দেখলে যে কেউ বলতে বাধ্য হবে। ইরাত দুপুরে খেয়েছেন? ঘুমু ঘুমু কণ্ঠে উত্তর দিল রুহি। ঠিক বুঝতে পারছি না, দুপুরে খাননি কেন? খেয়ে ঘুমান। পরে খাবো, একটুখানি ঘুমাই। এই বলে মেয়েটা আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। একটু হাসি পেল তার এমন কাণ্ড দেখে। আমার ঘরে এসে শুয়ে আছি, খুবই ইচ্ছা করছে মাহিরাকে দেখতে, কিন্তু সে যেদিন ডিভোর্স পেপারস দিয়েছিল সেদিন আমি এটাই ভেবেছিলাম যে আত্মহত্যার মতো জঘন্য অপরাধও করতে চলে গিয়েছিলাম। তখন যদি আব্দুল্লাহ আর দাদুভাই আর সুরাইয়া দাদু যদি উপস্থিত না থাকতো বাসায়, তাহলে আমি হয়তো মরেই যেতাম। সেই দিন তার মাহিরার সবগুলা ছবি তুলে স্টোর রুমে রেখে দিয়েছিলাম, আর আমার এই মোবাইল থেকেও সব ডিলিট করে দিয়েছিলাম। আমি পাগলের মতো হাউমাউ করে শুধু কেঁদেছিলাম, কলিজাটা যেন ফেটে যাচ্ছিল। আচ্ছা, ভালোবাসার মানুষ হারালে কি অনেক কষ্ট হয়, নাকি আমারই এমন লাগে? এর থেকে কি মরে গেলে কষ্ট কম লাগে? এখন অনেক বেশি খারাপ লাগছে। কতদিন হয়ে গেল মাহিরার ঘুমন্ত মুখটা দেখি না, কতদিন হয়ে গেল মাহিরার সাথে কথা হয় না। আচ্ছা, আমি কি আর কোনোদিন মাহিরার ঘুমন্ত মুখটা দেখতে পারবো না? কখনো কি আমরা একসাথে পাশাপাশি বসে একান্ত সময় কাটাতে পারবো না? কিন্তু আমি তো এখন তার আপন না, সে তো আমার কেউ না। আমি তার জন্য অপর পুরুষ, সে আমার জন্য পর নারী। আমরা অনেক অনেক দূরে, আর কখনোই এই জন্মে আমরা এক হতে পারবো না। আচ্ছা, আমার মধ্যে কি সমস্যা ছিল? আমি বাবা হতে পারবো না? এটা জানার আগে আমার বউটা আমাকে রেখে অন্যজনকে মন দিয়ে ফেলছিল। হয়তো আমি যে তাকে কতটা ভালোবাসি এটা বুঝতে পারিনি। হয়তো তামিম আমার চেয়ে বেশি তাকে বুঝতে পারে, কিন্তু আমি জানি আমার থেকে বেশি তামিম তাকে ভালোবাসতে পারে না। কারণ আমার ভালোবাসা ছিল সবার মতো ছিল না, আমার ভালোবাসা ছিল নিখুঁত। আমি চাই মাহিরা সুখী হোক। আমার মন থেকে তাকে আমি আজও বের করতে পারছি না, যদিও আমি জানি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমার তাকে ভালোবাসা উচিত না। আচ্ছা, আমি কি একবার তাকে একটা ফেক আইডি খুলে দেখব? আমার যে অনেক দেখতে ইচ্ছা করছে ওকে, একবার দেখতে তো ক্ষতি নেই।
নাকি আমার অবস্থা এমন হয়ে যাবে যে দেখলে আবার তার কণ্ঠ শুনতে ইচ্ছা করবে? তখন কি করব? আমি এই 3 মাসে একটা বারও তো মাহিরার সাথে কথা বলিনি। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি। এমন করলে আমার হবে না, নিজেকে বুঝিয়ে রাখতে হবে। মনটা ক্ষতি বিক্ষত হয়ে গেছে। পুরুষ মানুষের তো কাঁদতে হয় না, আমিও কাঁদবো না। তবে 2 দিন ধরে যে ব্যস্ততা ভোর করছি তা আমার জন্য ভালো হয়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল আসছে না। মাত্র চোখ খুললাম, ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। মেয়েটা খেয়েছে কিনা কে জানে, একবার দেখে আসি। অসুস্থ মানুষ। নিচে এসে তার ঘরের দিকে পা বাড়াতেই দেখি সে তার বেডরুমে বসে নামাজ পড়ছে। কি নিষ্পাপ যে দেখাচ্ছে। করে মোনাজাতের সময় কি যে কান্না করছে, একদম কাল রাতের মতো কান্না। মনে হচ্ছে তার মনেও না বলা একটা কষ্ট আছে, না বলা অভিযোগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। তার মনেও একটা জ্বর আছে, যেই জ্বরকে সে কোনো মতেই দমিয়ে রেখেছে। নামাজ শেষ করে চোখ মুখে মুছে উঠে আমার সামনে চোখাচোখি হতে মিষ্টি একটা হাসি দিল। মনে হলো এইমাত্র একটা হাসির মুখোশ পরে নিল। আমি তাকিয়ে বললাম, উন্না দিয়ে কেন নামাজ পড়লেন? ওয়ার্ডরোবে 2য় ডয়ারে জায়নামাজ আছে। জি, আমি জানতাম না। আচ্ছা, দুপুরে তো খাননি, উপোস। আমি ভুলে গিয়েছিলাম খাওয়ার কথা। মানুষ খাওয়ার কথাও ভুলে যায়। অনেক সময় মানুষ নিজের অসত্যিও ভুলে যায়। সেই তুলনায় খাওয়ার কথা ভুলে যাওয়ার বড় ব্যাপার না। কথাটা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল সে। আসলেই তো ঠিক কথা, আমি তো নিজেই ভুক্তভোগী। তারপর আমাকে আবার কিছু বলতে না দিয়ে সে নিজেই বলল, চলুন এখন খেতে আসুন, অনেক দেরি হয়ে গেছে। দুপুরে তো ঠিক মতো খাননি। আমি বা যা দিয়েছি ও তো খাননি দুপুরে, এর মধ্যে আবার অর্ধেক খেয়েছেন। টিফিন বক্স দেখে তো আমার একদম রাগ উঠে গেছিল। কি আর করার, তখন তো ঘুমাচ্ছিলেন। এতগুলা কথা বলতে বলতে সে আমার আগে আগে ড্রয়িং রুমে চলে এসে আমি মুস্কি হাসি। তার কথা শুনে যে কোনো মানুষই মায়ায় কাজ করবে। আমার যথেষ্ট কিউট লাগছে একে। ইশারা দিয়ে আমাকে টেবিলে বসতে বলে, প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। ইরাত, আপনি বসুন। রুহি, আপনি শেষ করুন তারপর খাই। আপনি আমাকে থাকতে দিয়েছেন আপনার বাসায়। ইরাত, আপনি বসুন। রুহি, আপনি শেষ করুন তারপর খাই। আপনি আমাকে থাকতে দিয়েছেন আপনার বাসায়। এখন যদি আমি ঠিক মতো আপনার যত্ন না করি কিভাবে হবে? না, এমন করলে তো চলবে না। রুহি, শুনুন, খেতে বসুন। হ্যাঁ, আগে আপনি খান। এবার আমি উঠে দাঁড়াই। সুজা রুহিকে এক টানে চেয়ারে বসিয়ে দিলাম। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না আর। আমি অসুস্থ না, আপনি অসুস্থ। আর আগে আপনি খেয়ে নিবেন এখন, তারপর মেডিসিন নিবেন, এরপর আমি খাচ্ছি। আর একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি খাননি কেন এখনো? আর আপনি অসুস্থ, সময় মতো না খেলে হবে না। সে অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে একদম পানি চলে এসেছে, তবুও খাচ্ছে না। এবার আমি আর কড়া কণ্ঠে বললাম না, আস্তে করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কাঁদছেন কেন? আমাকে বলুন। আমি আসলে নিজের হাতে খেতে পারি না, ভালো লাগে না, তাই খিদা পাচ্ছিল না। আর একা একা খাওয়া অভ্যাস তো আমার নেই, আমার এর জন্যই। কথাগুলো বলেই বাচ্চাদের মতো ঠোঁট উল্টো করে কান্না শুরু করে দিল সে। আরে আরে, কাঁদছেন কেন? সরি, আমি তো জানতাম না। দেখি কোনোভাবেই সে কান্না থামাচ্ছে না, মনে হচ্ছে পুরনো কোনো স্মৃতি মনে পড়ে গেছে তার। তাই আমি একটু ইতিহস্তব্য বোধ করলেও ভাত মেখে নিজের হাতে তার মুখের সামনে তুলে ধরলাম। হা করুন। সে আমার দিকে প্রশ্নবোধক নজরে তাকিয়ে থেকে হা করলো। তারপর তাকে খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে এসেছেন? মুহূর্তেই তার চেহারা আবার মলিন হয়ে গেল, যেন তাকে এই প্রশ্নটা জোরের থেকেও বেশি কাবু করে ফেলছে। আমি নিজেই বোকা হয়ে গেলাম তাকে এই কথাটা জিজ্ঞাসা করে। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে সে আমাকে বলল, আমাকে এইসব জিজ্ঞাসা করবেন না প্লিজ, আমি কিছু বলতে বা মনে করতে চাই না। তার আওয়াজে ফুটে উঠল তার মনের বেদনা। তাকে খাওয়ানোর পর ওষুধ খাওয়াই, আমার সামনে বসিয়ে রেখে আমিও খেয়ে নিলাম। মেয়েটা চুপচাপ বসে আছে, মাঝে শুধু একটা প্রশ্ন করলো আমাকে, আচ্ছা আপনার পরিবারে কে কে আছেন? আমার কেউ নেই, আমি একা। তারপর থেকে আবারও পিন অফ সাইলেন্ট। এদিকে রুহিকে যখন ইরাত খাইয়ে দিছিল তখন সে ভালোভাবে ইরাতকে দেখছে। এর আগে ও তো ভালো করে রুহি ওকে দেখা হয়নি। বেশ করে ইরাদের খাওয়ার সময়ও সে ইরাতকে দেখলো, ভালো মতো তাকিয়েছিল, যেন খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। খাওয়া শেষে ইরাদের করা নির্দেশ, রুহি চুপচাপ বসে থাকবে চেয়ারে, আর ইরাত নিজে সবকিছু কিচেনে রেখে আসবে। যেই কথা সেই কাজ হলো। রুহি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সব শুনলো। আর তাছাড়া কাল বুয়ার তো ছুটি শেষ, তাই কাজের চাপ নেই একদমই। রাতের খাওয়া শেষে যে যে যার রুমে চলে এসেছে। সারা বাড়িতে 2 জন মানুষ মাত্র, কিন্তু কারো চোখেই ঘুম নেই। ঘড়ির কাঁটা 10:30টার মতো বেজে গেছে। দুজনেই একে অপরের কথা ভাবছে, না ভাবতে চাইলেও কেন জানি অপরেই কথা ভাবছে।
এদিকে আকাশের স্বচ্ছ চাঁদ আকাশকে ঝকঝক করছে আলোতে মুখরুতির চারদিকে। রুহি বেলকনিতে এসে দাঁড়িয়ে শো শো বাতাস বইছে। সে ভাবছে ছেলেটা অনেক গম্ভীর মুখ, কিন্তু হলেও মনের দিক দিয়ে অনেক ভালো। তা না হলে তার সাথে পরিচয় না থাকা সত্ত্বেও থাকতে দিয়েছে, এত যত্ন করছে। আজকালের দিনে এমন লোক হয়, অজানা অচেনা কারোর জন্য এতটা করে। তবে এতটা সুন্দর ছেলে, বড় বড় চোখ, মুক্তির মতো মানিক, সুর নাক, সুন্দর কালো চুল, ব্যাক ব্লাশ করা, জিম করা ফিগার, ফর্সা বেশ করে একটু রাগলে আকর্ষণীয় দেখায়। তার কি সুন্দর মুচকি হাসি, দেখলে দেখতেই ইচ্ছা করার মতো। আচ্ছা, তাকে প্রাণ খুলে হাসলে কেমন লাগবে? ভালোই লাগবে মনে হয়। হ্যাঁ, তা তো লাগবেই, কিন্তু কেন সে এত স্তব্ধ হয়ে থাকে? কেনই বা সে এত গম্ভীর হয়ে থাকে? কোনো বড় কারণ আছে কি এর পিছনে? মন বলছে হ্যাঁ, কারণ এত ভালো মনের মানুষ কখনো এত গম্ভীর হয় না। তার কি মনের কোনো কষ্ট আছে যা সে নিজের মতো করে চেপে রেখেছে? একা একটা মানুষ উনি, মনে অনেক কষ্ট জমা থাকতে পারে। আচ্ছা, যেই মানুষটা আমার জন্য এত করছে, আমার কি উচিত তার মনটা ভালো রাখার? হ্যাঁ, আমার মনে হয় উচিত। রুহি নিজের সাথে প্রায় এভাবে কথা বলে, আজও বলল। ইরাদের আজও ঘুম আসছে না চোখে, কিন্তু সে আজ আর পুরনো স্মৃতি মনে করছে না, বরং ভাবছে রুহির কথা। মেয়েটার জীবনে কোনো বড় ধরনের কষ্ট আছে যা ইরাদ ভালোভাবেই বুঝেছে, কিন্তু তার একটা বাচ্চা বাচ্চা মন আছে। এই মনটা কি মরে যেতে দেওয়া উচিত? ইরাদের ইচ্ছা করছে না, কারণ মেয়েটা কাল থেকে এসেছে, কত কিছু করেছে এই অসুস্থ শরীর নিয়ে। তাই কতটা কৃতজ্ঞতা বোধ কাজ করে মনে। ইরাদ তো তার জন্য কিছুই করেনি, তারপরেও মেয়েটা কত লক্ষ্মী, বেশ করে আচার আচরণ কতটা ভদ্র, ছোটদের মতো ছলাকলা করে। এই মেয়েটার মনে কষ্ট না থাকলে সে অনেক ভালো থাকতে পারত। আর এরকম একটা মানুষের দরকার অনেক এই কঠিন দুনিয়ার, যে কালো অন্ধকারের মাঝেও নিজের স্বচ্ছতা নিজে আলোকিত করে তুলবে। এর জন্যই তাকে মন খুলে বাঁচতে দিতে হবে। আর এইটুকু সুখ ইরাদের মনে হচ্ছে দেওয়া উচিত, কারণ ইরাদের বিরাট মরুভূমির মতো জীবনের মধ্যে মেয়েটা একটা ঠান্ডা সাগর হয়ে এসেছে। তার হাসি দেখলে একটা তৃপ্তি কাজ করে ইরাদের। কাঠফাটা রোদে একটা ছায়ার মতো লাগে মেয়েটাকে। যে 3 মাসে একবারও হাসিনি, তাকে একটু হাসাতে পেরেছে মেয়েটা তার আচরণের মাধ্যমে। এই কথাগুলো মনের কোণে উকি দিচ্ছে ইরাদের, কারণ কথাগুলো তো অস্বীকার করার মতো না। আর যে জীবনে বাঁচার কোনো অবলম্বনই নেই, সে কি পারে না একজনের সাহারা হতে? আর এই মানুষটা স্বার্থপূর্ণ করে ফেলে আশপাশ শুধুমাত্র নিজের উপস্থিতির মাধ্যমে। আমার জীবনে তো কোনো গতি নেই, তবে একটা নিষ্পাপ মেয়েকে ভালো রাখার জন্য আমার যা যা করার দরকার আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করে যাব। নাইবা থাকলো কোনো অধিকার, নাইবা হলাম আপন কেউ, নাইবা কোনো সম্পর্ক, আমাদের কোনো অধিকারের আশা না করে ভালো রাখার একটা কারণ হতে চাই, পবিত্র একটা কারণ। এই সিদ্ধান্ত আজ ইরাত নিয়ে ফেললো। কালকে পর্যন্ত 2টা অচেনা মানুষ আজকে নিজেদের ভালো রাখার কথা ভাবছে। নতুন দিনের সূচনায় তারা নিজেদের ভালো থাকা আর একজনের মধ্যে খুঁজে বের করবে, কিন্তু কোনো অধিকারের আশাই না। অধিকারবিহীন একটা সুখ নিয়ে আসতে যাচ্ছে 2টা মন ভাঙা মানুষ একে অপরের জন্য শুধু একটু ভালো থাকার আশায়। ঘন কালো মেঘের মাঝে এক চলতি সোনালি ঝিকিমিকি রুত এনে দাঁড়ায় আশায়। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পার্টের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।